অগ্নাশয় রসের কোন কোন এনজাইমগুলো কি কাজ করে। এবার আন্তরিক রসের কি কি কাজ করে দেখো, আন্তরিক রসেও এই যেভাবে লাইপেজ থাকে, তার লাইপেজটা কি করে, এই স্নেহকণাকে মনোগ্লিসারাইড ও ফ্যাটি অ্যাসিডে পরিণত করে দেয়। তাহলে এরা হচ্ছে গিয়ে স্নেহকণার সরল উপাদান। আবার কি থাকে ওর ভিতর, লেসিথিনেজ এনজাইম থাকে, যেটা লেসিথিন, এটা কিন্তু কি একটা ফসফোলিপিড, এটাকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ও ফসফরিক অ্যাসিডে ও কোলিনে পরিণত করে দেয়। তাহলে লেসিথিন, এটা দেখো, এটা এই এনজাইমের কারণে ভেঙে কি হচ্ছে, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফরিক অ্যাসিড ও কোলিন নামের এই যৌগে, সরল যৌগে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত জেনে ফেললাম যে শোষণটা কিভাবে হয়ে থাকে এই ক্ষুদ্রান্ত্রের ভেতরে। এবার আমরা জানবো যে খাদ্যবস্তুর শোষণটা কিভাবে হয়। পরিপাক তো হয়ে গেল, আমার চর্বি পরিপাক হলো, আমার আমিষ পরিপাক হলো, আমার শর্করা পরিপাক হলো, এবার খাদ্যবস্তুগুলা শোষণ হবে কিভাবে। তাহলে শোষণের জন্য দেখো, শোষণ বলতে আমরা কি বুঝি আগে, পুষ্টি অণু ক্ষুদ্রান্ত্রের ভিলাই অতিক্রম করে গ্রহণের প্রক্রিয়াকে, ক্ষুদ্রান্ত্রের ভিলাইগুলো অতিক্রম করে যদি এটা রক্তে গ্রহিত হয় বা দেহে গ্রহিত হয়, তখন আমরা সেই প্রক্রিয়াটাকে বলি শোষণ। ক্ষুদ্রান্ত্রে প্রায়, খেয়াল করো, 50,000 ভিলাই আছে, প্রচুর ভিলাই আছে। কেন? যেন এই খাদ্যবস্তুগুলো অনেক দ্রুত শোষিত হতে পারে, কারণ আমার ভিলাইকে অতিক্রম করলেই আমরা সেটাকে কি বলছি, শোষণ হয়ে যায় বলছে। আচ্ছা, তো এখানে দেখো এগুলো হচ্ছে কি ভিলাই, এটা একটা ভিলাই, এটা একটা ভিলাই, এখানে এই কোষগুলো হচ্ছে আন্তরিক কোষ, এই আন্তরিক কোষ, আর এটা হচ্ছে এই ভাঁজগুলোকে আমরা বলছি ভিলাই। তো খাবারটা যদি এখান থেকে এখানে চলে আসে, তাহলে আমরা সেটাকে বলবো যে শোষণ হয়ে যাচ্ছে। আর দেখো এখানে কি কি থাকে, এগুলোকে বলা হচ্ছে এপিথেলিয়াল কোষ, মানে আবরণী কোষ। এখানে গবলেট কোষ থাকে মাঝে মাঝে, গবলেট কোষের কাজ হচ্ছে পিচ্ছিল পদার্থ ক্ষরণ করা। এখানে ল্যাকটিয়াল থাকে, ল্যাকটিয়াল আমরা পরে পড়বো, ল্যাকটিয়াল হচ্ছে একটা লসিকা নালী। তারপরে এখানে কি থাকে, এখানে আর্টেরিয়াল ভেনিয়াল মানে শিরার শাখা থাকে, ধমনীর শাখা থাকে। হ্যাঁ, এই যে কৈশিক জালিকা, এগুলো তোমার একটা একটার সাথে লেগে থাকে এখানে কৈশিক জালিকা হয়ে। তাহলে এটা হচ্ছে গঠন। এবার আসো যে শর্করা যৌগের সর্বশেষ, এবার আমরা জানবো, এবার আমরা তো শোষণের বেসিক জিনিসটা বুঝলাম, এখন আমরা গ্র্যাজুয়ালি কোন উপাদানটা কিভাবে শোষিত হয় আমরা সেটা জানবো। শর্করা কিভাবে শোষিত হয়। শর্করা যৌগের সর্বশেষ শোষণীয় উপাদান হলো, মানে কোন উপাদানগুলো শোষণ হয়। তুমি এখন যদি স্টার্চকে বলো, গ্লাইকোজেনকে বলো, ওরা তো শোষিত হবে না, ওরা পরিপাক হয়ে ওরা কিসে পরিণত হচ্ছে, ওরা গ্লুকোজে পরিণত হবে, ওরা ফ্রুক্টোজে পরিণত হবে, ওরা গ্যালাক্টোজে পরিণত হবে। তাহলে এই তিনটা উপাদান হচ্ছে শর্করার শোষণীয় উপাদান, যেগুলো কিনা শোষণ হতে পারে। হ্যাঁ, এই রূপে ওরা শোষিত হয়। তাহলে যে জায়গায় শোষণ হবে সেটাকে আমরা বলছি ডিউডেনাম ও জেজুনাম, মানে এই দুইটা জায়গায় ওরা শোষিত হবে। তার মানে দেখো এই যে ডিউডেনাম, জেজুনাম, এই জায়গাটায় এখানে যে দেখো মার্ক করা আছে, এই জায়গাটাই হচ্ছে কি আমাদের কি হবে, এই শর্করার শোষণটা হবে ডিউডেনাম ও জেজুনামে, ইলিয়ামে এটা হয় না। আচ্ছা, এখন শোষণ প্রক্রিয়াটা আমরা নিয়ে জানবো। শোষণ প্রক্রিয়ার মধ্যে শোষণ চক্রটা, শোষণ চক্র বলতে আসলে খাদ্যবস্তুটা কোথা থেকে কোথায় যাবে। তো দেখো এখানে এটা প্রথমত খাদ্যবস্তু আন্তরিক গহ্বর বা যেটাকে বলছি লুমেন, মানে ক্ষুদ্রান্ত্রের ভিতরে যে লুমেনটা, ফাঁকা জায়গাটা থাকে যেখানে খাবারটা আসে, সেটাকে বলছি আমরা লুমেন। তো খাদ্যবস্তু ধরে নাও এটা হচ্ছে লুমেন, এখানে খাদ্যবস্তুটা আসবে, দেন খাদ্যবস্তুটা কোথায় যাবে, আন্তরিক কোষে যাবে। এখানে আন্তরিক কোষ, এই খাদ্যবস্তু এখান থেকে আন্তরিক কোষে যাবে, আন্তরিক কোষ থেকে তারপরে এই আন্তরিক কোষের সাথে আমাদের কি থাকে, রক্তবাহিকা থাকে, তারপরে এই খাবারটা রক্তবাহিকায় চলে আসবে। তার মানে আমার বেসিক জিনিসটা কি, আমার খাবারটা তো আমার মেইন টার্গেট হচ্ছে এটা যেমন রক্তে চলে আসে, তারপরে রক্ত কি করবে, এই খাবারটাকে পরিবহন করে সারা দেহে সমস্ত কোষে পরিবহন করে নিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার শোষণ চক্র। এবার আসো এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ ওরা কিভাবে শোষিত হবে। তো প্রথমত গ্লুকোজ ও গ্যালাক্টোজ ওরা শোষিত হয় লুমেন থেকে। ওরা কিভাবে আন্তরিক কোষে যাবে, লুমেন থেকে আন্তরিক কোষে যাবে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টারের দ্বারা। সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টারের দ্বারা ওরা কিন্তু যাচ্ছে। তাহলে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার অর্থ কি, মানে হচ্ছে যে এখানে কো ট্রান্সপোর্টার একসাথে সোডিয়াম এবং গ্লুকোজ একই সাথে পরিবাহিত হবে। তো দেখে নাও এখানে লুমেন, এটা হচ্ছে লুমেন, এই জায়গাটা আন্তরিক কোষ, এখানে রক্তবাহিকা। তো এই লুমেন থেকে আমার কি হবে, সোডিয়াম এবং গ্লুকোজ, এই সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার, এটা হচ্ছে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার, ইংলিশে লেখা আছে SGLT, মানে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার।
এর দ্বারা কি হচ্ছে দেখো, সোডিয়ামও শোষণ হচ্ছে লুমেন থেকে, গ্লুকোজও শোষণ হচ্ছে, মানে একই সাথে দুইটা জিনিসই শোষণ হচ্ছে। আবার সোডিয়ামও যাচ্ছে, গ্যালাক্টোজও ওর সাথে শোষণ হয়ে যাচ্ছে। কো ট্রান্সপোর্টার মানে একসাথে পরিবহন হবে, এই কথাটা দিয়ে এটা বোঝায়। আবার আন্তরিক কোষ থেকে রক্তবাহিকা, এখন আন্তরিক কোষে তো ওরা চলে আসলো, আন্তরিক কোষ থেকে রক্তবাহিকায় কিভাবে যাবে? গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 এই প্রোটিন দ্বারা এরা রক্তবাহিকায় যাবে, এটা একটা বাহক হিসেবে কাজ করে গ্লুকোজ ট্রান্সপোর্টার 2। তাহলে এটা কি বলছি আমরা সংক্ষেপে দেখো, গ্লুকোজ ট্রান্সপোর্টার বা গ্লুট, GLUT, গ্লুকোজ টিতে ট্রান্সপোর্টার, এই গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 এই প্রোটিনের মাধ্যমে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ ওরা আন্তরিক কোষ থেকে রক্তবাহিকায় প্রবেশ করে। তাহলে তার মানে দেখো ওরা কিন্তু শোষণ হয়ে গেল। তাহলে কিভাবে শোষণ হলে এটা আমরা একবার এই ছকটা দেখে মনে রাখতে পারবো। তারপরে আসো, এটা যদি তুমি বারবার দেখো তাহলে কিন্তু তোমার জন্য এটা আরো অনেক উপকারী হয়ে যাচ্ছে, কিভাবে একটা থেকে একটায় যাচ্ছে। তারপরে আসো ফ্রুক্টোজ কিভাবে যায়। ফ্রুক্টোজ হচ্ছে লুমেন থেকে এটা আন্তরিক কোষে কিভাবে যাবে? ব্যাপন প্রক্রিয়ায় যাবে, মানে গ্লুকোজ ট্রান্সপোর্টার 5 দ্বারা এটা যাবে, বা গ্লুট 5 দ্বারা লুমেন থেকে আন্তরিক কোষে ফ্রুক্টোজটা শোষিত হবে। তাহলে দেখো ফ্রুক্টোজটা গ্লুট 5 এখানে, এটা ফ্রুক্টোজটা এখানে আসলো, আন্তরিক কোষে আসলো। তারপরে কি বলছে, আন্তরিক কোষ থেকে এটা রক্তবাহিকায় যেতে হবে, মানে রক্তে যেতে হবে মোট কথা। রক্তবাহিকায় কিভাবে যাবে সেটা গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 বা গ্লুট 2 দ্বারা। তার মানে দেখো এখানে এই ফ্রুক্টোজটা এখানে আন্তরিক কোষ থেকে রক্তবাহিকায় যাচ্ছে, গ্লুট 2 এই ট্রান্সপোর্টার প্রোটিনটা ওকে এখান থেকে রক্তবাহিকায় পরিবহন করে নিয়ে যাচ্ছে। এবার আসো আমরা জানবো আমিষ শোষণ নিয়ে, আমিষ কিভাবে শোষিত হয়। তো প্রথমত এখানে শোষণীয় উপাদান কি? আমিষ শোষণের একদম আমিষকে পরিপাক করে আমরা কি পাবো, কি পেতে হবে আমাদেরকে? আমরা জানি মুক্ত অ্যামিনো অ্যাসিড, এটাই কিন্তু তোমার দেহ শোষণ করতে পারবে। এই পলিপেপটাইড, প্রোটিন এগুলো কিন্তু শোষণ করতে পারে না, এই অ্যামিনো অ্যাসিডটাকে শোষণ করতে হবে। তার মানে আমার কথা হচ্ছে পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে আমাকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করতে হবে আমিষকে। শোষণের অবস্থান, ক্ষুদ্রান্ত্রের কোন জায়গায় এটা শোষিত হবে? সাধারণত ক্ষুদ্রান্ত্রের সমস্ত পুরো ক্ষুদ্রান্ত্র জুড়ে যে আবরণী কোষ সেটাই ওর শোষণ স্থান। তো শোষণ প্রক্রিয়াটা কি খেয়াল করো। প্রথমত এই লুমেন থেকে অ্যামিনো অ্যাসিডগুলো কি হবে, আন্তরিক কোষে কিভাবে যাবে? লুমেন, ওই যে ওর ভিতরে যে ফাঁকা জায়গাটা, মানে যেখানে খাবারটা থাকে সেখানে লুমেন থেকে এটা আন্তরিক কোষে শোষণ হবে সোডিয়াম নির্ভরশীল ট্রান্সপোর্টের মাধ্যমে। মানে এখানে খেয়াল করো, এটা হচ্ছে লুমেন, এখানে অ্যামিনো অ্যাসিড। সো সোডিয়াম নির্ভরশীল মানে সোডিয়াম যদি ভিতরে ঢুকে তাহলেই এই অ্যামিনো অ্যাসিডটা ভিতরে ঢুকবে, এই কথাটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে সোডিয়াম ঢুকলে অ্যামিনো অ্যাসিডও ঢুকবে। তাহলে সোডিয়াম নির্ভরশীল এই ট্রান্সপোর্টের মাধ্যমে অ্যামিনো অ্যাসিডটা আন্তরিক কোষে আসলো। এবার আন্তরিক কোষ থেকে এটা রক্তবাহিকায় কিভাবে প্রবেশ করবে? সোডিয়াম নির্ভরশীল ও নিরপেক্ষ ট্রান্সপোর্টের মাধ্যমে। মানে এই আন্তরিক কোষ থেকে এটা সোডিয়াম নির্ভরশীল হয়েও এটা ঢুকতে পারে, আবার এটা কোনো সোডিয়াম ছাড়া নিরপেক্ষ যেহেতু বলছি, তার মানে সোডিয়াম ছাড়াও এটা আন্তরিক কোষ থেকে রক্তবাহিকায় আসতে পারে। এবার আসো আমরা আমাদের সর্বশেষ যে শোষণটা নিয়ে জানবো সেটা হচ্ছে চর্বি শোষণ। চর্বি শোষণটা খুবই জটিল এবং তোমাদের এটা খুব ভালো করে জানতে হবে। চর্বি শোষণের আগে আমাদের যে প্রক্রিয়াটা নিয়ে একটু ডিটেইলস জানতে হবে সেটা হচ্ছে ইমালসিফিকেশন প্রক্রিয়া। আমরা এর আগেও এই শব্দটা অনেকবার শুনে এসেছি, যেটা কিনা বলা হচ্ছিল যে প্রক্রিয়ায় বড় চর্বি কণাটা ক্ষুদ্র কণায় পরিণত হবে সেটাকে আমরা ইমালসিফিকেশন প্রক্রিয়া বলছি। তাহলে দেখো এটা হচ্ছে ফ্যাটের বড় কণা, এটা আস্তে আস্তে কি হচ্ছে, ক্ষুদ্র কণায় পরিণত হয়ে যাচ্ছে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে গেল, এইটাকেই আমরা বলছি ইমালসিফিকেশন প্রক্রিয়া। তাহলে এটা এখন কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে এটা নিয়ে যদি আমরা একটু ডিটেইলস জেনে আসি, কারণ এই জিনিসগুলো তোমাদের বইয়ে নাই। সো আমরা একটু জেনে আসি। সো পিত্ত লবণ যখন চর্বি কণায় দ্রবীভূত হয়, পিত্ত লবণটা আসার পরে কি হবে, চর্বি কণার পৃষ্ঠটান কমে যায়। তার মানে যে কোনো বস্তুর একটা পৃষ্ঠটান থাকে, যেটার মাধ্যমে সে ওই যৌগটাকে এভাবে ধরে রাখতে চায়, যে এটাকে সে ভাঙতে চাইবে না এই পৃষ্ঠটান থাকলে। কিন্তু পিত্ত লবণটা আসার কারণে পৃষ্ঠটানটা কমে যায়, তার মানে ওর মাঝখানে আকর্ষণটা কমে যায়। তো আকর্ষণটা কমে গেলে চর্বি কণার মধ্যকার বন্ধনটা ভেঙে যাচ্ছে, কারণ ওর পৃষ্ঠটানটা কমে যাচ্ছে, ওর আকর্ষণ ক্ষমতা কমে যাচ্ছে, তার মানে ওর মাঝখানের বন্ধন ভেঙে যাচ্ছে এবং ফাইনালি ক্ষুদ্র কণায় এটা পরিণত হয়ে যাচ্ছে। এই যে এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে ইমালসিফিকেশনের বিস্তারিত ব্যাখ্যা। এবার আসো, এই চর্বির শোষণীয় উপাদানটা কি? ক্ষুদ্র ক্ষুদ্র কণায় আমি ভাঙলাম, কিন্তু আমার ওদেরকে শোষণীয় উপাদান কিসে নিতে হবে? ফ্যাটি অ্যাসিডে নিতে হবে। আমরা এর আগে পরিপাকে পড়ছিলাম
বারবার লাইপেজ এনজাইম কি করছিল, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল এসবে পরিণত করছিল। তাহলে এই ফ্যাটি অ্যাসিডগুলোই আমার ক্ষুদ্রান্ত্রের যে আন্তরিক কোষ ওরা শোষণ করতে পারবে। তাহলে ফ্যাটি অ্যাসিড, এখানে গ্লিসারল, এখানে কোলেস্টেরল, এই উপাদানগুলোই ক্ষুদ্রান্ত্র শোষণ করে থাকে। তাহলে কিভাবে শোষণ হয় সেটা আমরা জানবো। তার আগে জেনে নিই যে শোষণের অবস্থানটা কোথায়। এটা ক্ষুদ্রান্ত্রের উপরের অর্ধাংশে, মানে উপরের অর্ধাংশে এই অংশ এটা হবে, মানে পুরো উপরে, এটা যদি পুরো ক্ষুদ্রান্ত্র হয় তার উপরের অর্ধাংশ, ফার্স্ট হাফ, এই জায়গাটায় চর্বির শোষণটা হয়ে থাকে। এবার আসলে শোষণ প্রক্রিয়াটা কিভাবে। প্রথমত পিত্ত লবণ মিসেলি যৌগ তৈরি করে। কিভাবে মিসেলি যৌগ তৈরি করে? মনে করো এটা হচ্ছে চর্বি উপাদান, ঠিক আছে? এই চর্বির সাথে, এই হলুদ অংশটা চর্বি, এই চর্বির সাথে যে দেখো সাইড দিয়ে এরকম কাটা কাটার মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে পিত্ত লবণ। মাঝখানে হলুদটা চর্বি, এর চারপাশে পিত্ত লবণটা এসে যুক্ত হয়ে এটা কি তৈরি করতেছে? এই গঠনটাকে আমরা বলছি মিসেলি গঠন করে। তারপরে এই মিসেলি গঠন করলো। মিসেলিতে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ও কোলেস্টেরল দ্রবীভূত হয়। আমরা পড়ে আসলাম মাত্রই যে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল এরা হচ্ছে শোষণীয় উপাদান। তাহলে ওরা এই মিসেলির ভিতরে দ্রবীভূত হচ্ছে। এবার এই মিসেলি কি করে? আন্তরিক কোষে প্রবেশ করে। এতক্ষণ ওরা কোথায় ছিল? এই জিনিসটা কোথায় হচ্ছিল? ওর লুমেনে, মানে ওই ফাঁকা জায়গাটায়, ক্ষুদ্রান্ত্রের ভেতরে, হ্যাঁ ওই জায়গাটায় ফাঁকা, ওই জায়গাটায় হচ্ছিল। কিন্তু এই মিসেলি কি করবে? তারপরে এই ক্ষুদ্রান্ত্রের প্রাচীরের যে আন্তরিক কোষে এটা প্রবেশ করবে। খেয়াল করো, এখানে এটা প্রবেশ করলো, ঠিক আছে? ও যখন প্রবেশ করতে যায়, ও কি করে? পিত্ত লবণটা বাইরে বের হয়ে যায়। তার মানে ওর চারপাশে যে এতক্ষণ যে কাটার মতো পিত্ত লবণটা ছিল, যখন এটা ঢুকে গেল, ঢুকার সময় ওকে প্রবেশ করিয়ে দিয়ে এই পিত্ত লবণটা নিজে কিন্তু বাইরে বের হয়ে যায়, ও কিন্তু ভিতরে প্রবেশ করে নাই, দেখছো? আচ্ছা, তারপরে আন্তরিক কোষে চর্বি উপাদানগুলোকে প্রোটিন আবরণ দিয়ে আবৃত করা হয়। এই যে এখানে চর্বি উপাদানগুলো ছিল, এখানে কি হবে দেখো, এটার চারপাশে একটা এই যে লাল একটা অংশ দেখছো, এখানে একটা প্রোটিন আবরণ তৈরি হয়ে গেল। এটা হচ্ছে এটা কোথায় হচ্ছে? আন্তরিক কোষ। এগুলো কিন্তু আন্তরিক কোষ, আমি জাস্ট একটা কোষে বুঝাচ্ছি, এরকম প্রত্যেকটা কোষেই সেম জিনিস হতে থাকে। তাহলে প্রোটিন আবরণ দিয়ে এটাকে ঘেরাও করা হলো। এই যে ভেতরে চর্বি উপাদান ও বাইরে প্রোটিন আবরণ, এই গঠনটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা কাইলোমাইক্রন। এই গঠনটার দরকার কি ছিল? কারণ খেয়াল করো, এই চর্বি উপাদানটা কিন্তু এটা পানিতে অদ্রবণীয়, কিন্তু প্রোটিন এটা কিন্তু দ্রবণীয়। তাহলে যদি চর্বিটা ভেতরে থাকে এবং প্রোটিনটা যদি বাইরে থাকে, তাহলে কিন্তু এই কাইলোমাইক্রন যৌগটা কিন্তু রক্ত বা পানি দিয়ে কিন্তু এটা প্রবাহিত হতে পারবে। কিন্তু এই প্রোটিন আবরণ যদি না থাকতো, তাহলে দেখা যেত এই চর্বিটা কোনোদিনই প্রবাহিত হতে পারতো না। তাই এই চর্বিটাকে প্রবাহিত করার জন্য ওর চারপাশে প্রোটিন আবরণ দিয়ে দিচ্ছে, যার কারণে এটা এবার রক্ত বা পানির মাধ্যমে এটা চলাচল করতে পারবে। এটা হচ্ছে কাইলোমাইক্রন। সো এই কাইলোমাইক্রনটা তারপরে কি হয়? এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় আন্তরিক কোষ ত্যাগ করে। এই আন্তরিক কোষটাকে এক্সোসাইটোসিস, এক্সো মানে বাইরে বের হয়ে যাওয়া, সাইটোসিস মানে কোষ থেকে, সাইটো থেকে মানে কোষ থেকে বাইরে বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলছি এক্সোসাইটোসিস। এই প্রক্রিয়ায় কাইলোমাইক্রনটা দেখো আন্তরিক কোষটাকে ত্যাগ করে ফেললো, এখান থেকে বাইরে বের হয়ে গেল এবং ভিলাইয়ের ল্যাকটিয়াল নালীতে প্রবেশ করে। আমরা তখন পড়ে এসেছিলাম ভিলাইতে একটা ল্যাকটিয়াল নালী থাকে। সো খেয়াল করো, এখানে এটা হচ্ছে একটা ভিলাই, ভিলাইয়ের এই জায়গাটা হচ্ছে ল্যাকটিয়াল নালী। এখানে কিন্তু এই জিনিসটা কাইলোমাইক্রনটা এখানে প্রবেশ করলো, তাহলে দেখো যে প্রবেশ করে ফেললো এখানে। এবার এই ল্যাকটিয়াল থেকে এটা কোথায় যাবে? ল্যাকটিয়াল থেকে এটা থোরাসিক নালীতে প্রবেশ করে। সো এভাবে করে এটা ল্যাকটিয়াল দিয়ে ঢুকলো, ঢুকে দেখো এটা আস্তে আস্তে এভাবে করে এসে ফাইনালি এটা আমাদের দেহে একটা নালী আছে, যেটাকে বলা হয় থোরাসিক নালী। ওই থোরাসিক নালীতে প্রবেশ করবে এবং প্রবেশ করে ফাইনালি এটা রক্তবাহিকায় জয়েন করে। মানে এই থোরাসিক নালী, এটা নালিকা, এটা হচ্ছে একটা বড় লসিকা নালী। এই লসিকা নালী দিয়ে এসে ফাইনালি এটা আমাদের রক্তবাহিকায় প্রবেশ করতে পারে, চর্বি কণাটা রক্তবাহিকায় এসে যায়। এইভাবে করে আমাদের চর্বিটা, খেয়াল করো, একদম ক্ষুদ্রান্ত্রের ওই লুমেন থেকে এটা আন্তরিক কোষ হয়ে ল্যাকটিয়াল হয়ে এটা আমাদের কিভাবে রক্তবাহিকায় চলে আসলো। তো এটাই একটু ব্যতিক্রম যে গ্লুকোজ বা শর্করা, তারপরে আমিষ, ওরা কিন্তু ডিরেক্ট রক্তবাহিকায় চলে আসছিল। কিন্তু এই চর্বিটা যেহেতু এটা রক্তবাহিকায় এটা তোমার ডিরেক্টলি শোষিত হতে পারে না, কারণ এটা চর্বি, এটা পানিতে অদ্রবণীয়, রক্তে অদ্রবণীয়। এই কারণে কিন্তু এই ঝামেলা, এই যে কাইলোমাইক্রন এত কিছু হতে হয়েছে, কারণ ও ডিরেক্টলি রক্তে দ্রবীভূত হতে পারে না চর্বি কণাগুলো, এ কারণে এত কিছু।
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসো অন্যান্য উপাদানের শোষণ, যেমন কি কি শোষণ হতে পারে। পানি শোষণ হয়, ক্ষুদ্রান্ত্রে পানি শোষণের প্রধান স্থল ক্ষুদ্রান্ত্রের বিলায়ের প্রাচীরের আবরণী কোষে অভিস্রবণ প্রক্রিয়া। অভিস্রবণ প্রক্রিয়া বুঝোই, মানে তোমার হচ্ছে যে একটা অংশ থেকে আরেকটা অংশে চলে যাবে, হ্যাঁ, নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বে চলে যাবে, পানি শোষিত হয়, ক্ষুদ্রান্ত্রের শোষণের পর অবশিষ্ট পানি বৃহদন্ত্রে প্রবেশ করে। তাহলে এখানে পানি অংশ অণুগুলো, এই যে পানির অণুগুলো ক্ষুদ্রান্ত্রের বিলায়ের মাধ্যমে এটা রক্তবাহিকায় প্রবেশ করতেছে, খেয়াল করো, এই যে দেখছো ক্ষুদ্র কণাগুলো এভাবে প্রবেশ করছে। এরপর আমার কি শোষিত হতে পারে, এখানে খনিজ লবণ শোষিত হয়, এখানে আবরণী কোষ দ্বারা সক্রিয় পদ্ধতিতে, মানে এখানে সক্রিয় পদ্ধতি বলতে বোঝানো হচ্ছে যে এখানে শক্তি ব্যবহার করে আমি এখানে খনিজ লবণটাকে শোষিত করব। এবং ফাইনালি আমার ভিটামিন শোষণ হয়, খাদ্যের ভিটামিন যেমন এ ডি ই কে ক্ষুদ্রান্তে শোষিত হয়। এই ভিটামিনগুলো সাধারণ পিত্ত লবণ এই প্রক্রিয়ায় সহায়তা করে। আমরা পিত্ত লবণের কাজে পড়ে এসেছিলাম যে ওরা এই ভিটামিন এ ডি ই কে শোষণে ব্যবহার কাজ করে। তারপরে ভিটামিন সি ও কয়েক প্রকার ভিটামিন বি ভিটামিন, এরা হচ্ছে গিয়ে ব্যাপন ও সক্রিয় শোষণ পদ্ধতিতে ক্ষুদ্রান্ত্রের ইলিয়াম অংশে শোষিত হয়। তার মানে আমি এটা বুঝলাম যে এই যে ভিটামিন সি এরা কি করে, সক্রিয় শোষণ, ব্যাপন তো বুঝো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে চলে যায়, আর সক্রিয় শোষণ মানে এখানে শক্তি ব্যবহার করে এরা ক্ষুদ্রান্ত্রের ইলিয়াম অংশে শোষিত হয়। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের আজকের এই টোটাল লেসন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে। আমি মেহেদি ইসলাম হৃদয়, ঢাকা মেডিকেল কলেজ, পরিপাক ও শোষণ এই অধ্যায়ে সর্বশেষ ভিডিওটি নিয়ে। তাহলে চলো আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল আলোচনা পর্বে। আমাদের আজকের যে টপিক সেটা হলো পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা। পরিপাকতন্ত্রের নিজস্ব যে স্নায়ুতন্ত্র থাকে যা নিঃসরণ বা সংকোচনে ভূমিকা রাখে তাকে আমরা এন্টেরিক স্নায়ুতন্ত্র বলি। তার মানে পরিপাকের জন্য একটা নির্দিষ্ট স্নায়ুতন্ত্র, কিছু সংখ্যক নিউরন কাজ করে, তাহলে তাদেরকে আমরা সমন্বিতভাবে আমরা এন্টেরিক স্নায়ুতন্ত্র বলে থাকি। পরিপাক ক্রিয়া বিভিন্ন ধরনের স্নায়ুজালক বা প্লেক্সাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে স্নায়ুজালক বলতে বা প্লেক্সাস বলতে আমরা কি বুঝি। তাহলে প্লেক্সাস হচ্ছে নিউরন সমূহের একত্রিত গঠনে যে নেটওয়ার্ক গঠিত হয় সেটাকে আমরা প্লেক্সাস বলছি। তাহলে এখানে দেখো এই যে গঠনটা, অনেকগুলো নিউরন, এই নিউরনগুলো একটা একটার সাথে কানেক্টেড আছে, এক একটার সাথে এভাবে সংযুক্ত হয়ে ওরা একটা কি তৈরি করছে, এটা একটা নেটওয়ার্ক তৈরি করছে। তাহলে এই নেটওয়ার্কটাকে আমরা কি বলি, প্লেক্সাস বলে থাকি। এবার আসো প্লেক্সাস কি। তাহলে প্লেক্সাসের প্রকারভেদ হলো দুইভাবে আমরা ভাগ করতে পারি। প্রথমত বহির্নিহিত স্নায়ুজালক বা এক্সট্রিনজিক প্লেক্সাস আমরা যেটাকে ইংলিশে বলে থাকি, এবং অন্তর্নিহিত স্নায়ুজালক বা ইন্ট্রিনজিক প্লেক্সাস আমরা যেটাকে বলে থাকি। তাহলে এবার আসো বহির্নিহিত স্নায়ুজালক বলতে আমরা কি বুঝি। যে স্নায়ুজালক পরিপাকতন্ত্রের বাহিরে অবস্থান করে নিয়ন্ত্রণ করে থাকে তাকে আমরা বহির্নিহিত স্নায়ুজালক বলি। তাহলে এই যে দেখো এখানে স্নায়ুজালকগুলো, এই যে এটা একটা স্নায়ুজালক, এরা সবাই পরিপাকতন্ত্রের বাইরে, মানে পরিপাকতন্ত্রের যে প্রাচীরগুলো থাকে, মনে করো যে অন্ননালীর প্রাচীর, পাকস্থলীর প্রাচীর, এই প্রাচীরগুলোর বাইরে যে জালকগুলো থাকে, নিউরনের জালক, সেটাকে আমরা বলছি বহির্নিহিত স্নায়ুজালক। তাহলে অন্তর্নিহিত স্নায়ুজালক কাকে বলছি, দেখো এখানে পরিপাকতন্ত্রের ভেতরে অবস্থিত স্নায়ুজালককে আমরা অন্তর্নিহিত বলছি। তাহলে দেখো এটা মনে করো একটা প্রাচীর, এটা একটা যে কোনো একটা অঙ্গের প্রাচীর, এই প্রাচীরের অনেকগুলো স্তর থাকে, এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, এই স্তরগুলোর মাঝখানে যে নিউরনের জালকটা থাকে সেটাকে আমরা বলছি অন্তর্নিহিত স্নায়ুজালক, মানে ভেতরে থাকে। এবার আমরা জানবো অন্তর্নিহিত স্নায়ুজালকের প্রকারভেদ নিয়ে। তাহলে এটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হলো মায়েন্টেরিক স্নায়ুজালক এবং সাবমিউকোসাল স্নায়ুজালক। তাহলে এটা কিসের ভিত্তিতে আমরা ভাগ করলাম, ওর কাজের ভিত্তিতে, যে অন্তর্নিহিত স্নায়ুজালক কোনটা কি কাজ করে সেই ভিত্তিতে আমরা এই দুইটা ভাগে ভাগ করলাম। তাহলে চলো এবার জেনে নিই মায়েন্টেরিক স্নায়ুজালক বলতে আমরা আসলে কি বুঝি। যেই স্নায়ুজালক পরিপাকতন্ত্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে, এই যে অন্ননালীর সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে, পাকস্থলী সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে, এই সমস্ত কিছুর সংকোচন প্রসারণের জন্য আমাদের মায়েন্টেরিক স্নায়ুজালক দায়ী।
তারপরে আসো সাবমিউকোজাল স্নায়ুজালক। পরিপাকতন্ত্রের নিঃসরণ নিয়ন্ত্রণ করে এই সাবমিউকোজাল স্নায়ুজালক। তাহলে সাবমিউকোজা স্তরে অবস্থান করায় এই নাম হয়েছে। সাবমিউকোজা স্তরটা কোথায়? এটা একটা ভিতরে অবস্থান করে, এটা একটা ভিতরের স্তর প্রাচীরের। তাহলে আমরা একটু দেখে নিব এটা। খেয়াল করো, এখানে থাকে মায়োন্টেরিক স্নায়ুজালক আর এখানে থাকে সাবমিউকোজাল স্নায়ুজালক। তাহলে আমরা সাবমিউকোজাল স্নায়ুজালকের নামটা কেন এরকম দিচ্ছি? তাহলে আমরা এই স্তরগুলো যদি একটু খেয়াল করি, এই যে ভিতরের সবচেয়ে ভেতরের এই স্তর, এটাকে বলা হয় মিউকোসা। এটাকে আমরা বলছি মিউকোসা। তারপরে এই মিউকোসার নিচে এই যে স্তরটা থাকে, এই স্তরটাকে আমরা বলি সাবমিউকোসা। এটাকে বলবো আমরা সাবমিউকোসা। এই তৃতীয় যে স্তর, এটাকে বলি আমরা পেশি স্তর। আর এই চতুর্থ একদম বাইরের যে স্তরটা, এটাকে বলি আমরা সেরোসা। তাহলে দেখো, এই যে চারটা স্তর মিলে একটা পুরো প্রাচীর তৈরি হয়, যে প্রাচীরটা আমাদের পরিপাকতন্ত্রকে ঘিরে রাখে, মানে অন্ননালীর প্রাচীর বা পাকস্থলীর প্রাচীর বলো, সবগুলো প্রাচীর এভাবে চারটা স্তর নিয়ে গঠিত। তাহলে এই যে সেরোসা স্তর এবং পেশি স্তর, এর মাঝখানে কি থাকে? আমাদের এই মায়োন্টেরিক স্নায়ুজালকটা থাকে। এখানে থেকে ও এই পেশিগুলোর সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। আর এই সাবমিউকোসা স্তরটা, সাবমিউকোজাল স্নায়ুজালকটা কোথায় থাকে? এটা কোথায় থাকে? এটা থাকে এই যে সাবমিউকোসা ও মিউকোসা স্তরের মাঝামাঝি জায়গায়। এখান থেকে ও কি কাজ করবে? ও নিঃসরণ নিয়ন্ত্রণ করে। একটা HCl নিঃসরণ হবে, বিভিন্ন এনজাইম নিঃসরণ হবে, এই জিনিসটা ও নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে তারপরে আসো, এবার আমরা জানবো লালাক্ষরণ নিয়ে। তাহলে লালাক্ষরণ বলতে আসলে আমরা কি বুঝি বা এটা কয়টা ধাপে হয়, আগে আমাদেরকে সেই ব্যাপারটি জানতে হবে। প্রথমত, লালাক্ষরণের জন্য দুই ধরনের প্রতিবর্ত ক্রিয়া ব্যাখ্যা করা যায়। একটা হলো সাপেক্ষ, আরেকটি হলো অনপেক্ষ। এই দুইভাবেই আমাদের মুখে লালা ক্ষরিত হয়ে থাকে। তো অনপেক্ষ ক্রিয়াটা কি? এটা আসলে শেখার কোনো বিষয় নয়, এটা শিখে তুমি যে কিছু করবা এমনটা কিছু নয়। তাহলে এখানে কি হয় দেখো, যখনই তোমার মুখে খাবার প্রবেশ করবে, জিহ্বার সাতকুড়ি থেকে উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। আমাদের জিহ্বাতে কিছু সাতকুড়ি থাকে, যেখান থেকে স্বাদটা গ্রহণ করে নিউরনগুলো এই স্বাদটা পাঠিয়ে দেয় মস্তিষ্কে। সেখানে যাওয়ার পরে মস্তিষ্ক থেকে উদ্দীপনাটা লালা গ্রন্থিতে পৌঁছায়, লালা গ্রন্থিকে সংকুচিত করে, তখন লালা গ্রন্থি লালাক্ষরণ করে। তাহলে এখানে তোমরা এই অ্যানিমেশনটা খেয়াল করো, মুখে খাবার আসলো, আসার পরে কিছুক্ষণ পরে এই নীল লালা গ্রন্থি থেকে এখানে লালা ক্ষরিত হচ্ছে, মুখে এই খাবারের সাথে লালাটা মিশে যাচ্ছে। তাহলে এই ক্রিয়াটাকে আমরা বলি অনপেক্ষ ক্রিয়া। কেন অনপেক্ষ? কারণ এখানে কিন্তু তুমি কিছু শিখছো না, এখানে খাবার দিচ্ছ তাই লালাক্ষরণ হচ্ছে, খাবার যদি না দাও লালাক্ষরণ হবে না। আরেকটা ভাবে আমাদের লালাক্ষরণ হতে পারে, সেটা হলো সাপেক্ষ ক্রিয়া। মানে এই সারাটি শিক্ষণজনিত। মানে আগে তুমি কোনো এক সময় খেয়েছিলা, হ্যাঁ, আগে তুমি অনেক 2 বছর আগে তুমি একটা আচার খেয়েছিলা, যেটা খুবই সুস্বাদু ছিল এবং অনেক টক ছিল, এটা তোমার অনেক ভালো লেগেছিল। তো এই আচারটা যদি আবার 2 বছর পরে তুমি খাও, তাহলে কিন্তু এই শিক্ষাটা, 2 বছর আগের শিক্ষাটা তোমাকে আবার কাজ করবে। তখন তুমি এই 2 বছর পরে আচারটাকে দেখলে তোমার অটোমেটিক তোমার লালাক্ষরণ হবে। তাহলে দেখো এখানে কি হয়, খাবারের গন্ধ শুকে বা দেখে উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছাচ্ছে। তাহলে যখন তুমি খাবারটা দেখলা, ওই আচারটা দেখলা, আচারটা দেখে তোমার ওই গন্ধটা তোমার মস্তিষ্কে যাচ্ছে। সেখান থেকে কি হচ্ছে, মস্তিষ্ক লালা গ্রন্থিতে উদ্দীপনা পাঠায়, ও উদ্দীপনাটা পাঠাচ্ছে লালা গ্রন্থিতে। আর তারপরে লালা গ্রন্থি কি করে? লালাক্ষরণ করে। তাহলে এখানে দেখো, এই যে নাক দিয়ে এই একটা উদ্দীপনা যাচ্ছে, এই গন্ধটা যাচ্ছে, যাওয়ার পরে এখান থেকে নাক দিয়ে যখন এটা যাচ্ছে, এখান থেকে লালাক্ষরণ, মস্তিষ্ক থেকে উদ্দীপনা লালা গ্রন্থিতে আসছে এবং লালা ক্ষরিত হচ্ছে। এবার আসো গ্যাস্ট্রিক জুস ক্ষরণ। আমরা লালাক্ষরণেরটা জানলাম, এবার গ্যাস্ট্রিক জুস। পাকস্থলী থেকে যে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয়, সেটা কয়টা ধাপে সম্পন্ন হয়? 3 ধাপে সম্পন্ন হচ্ছে। প্রথম ধাপ স্নায়বিক ধাপ, তারপরে গ্যাস্ট্রিক পর্যায় এবং ফাইনালি আন্ত্রিক পর্যায়। এই 3টা পর্যায় মিলে আমার পুরো গ্যাস্ট্রিক জুস ক্ষরণটা নিয়ন্ত্রণ হচ্ছে।
তাহলে চলো আগে আমরা জেনে নেই এই যে স্নায়বিক পর্যায়ে কি ঘটে। যখনই তুমি একটা খাবার খাচ্ছ, তোমার মুখ গহ্বরে যখন খাবারটা আসলো, তখন মস্তিষ্ক থেকে এই খাবারের উদ্দীপনাটা মস্তিষ্কে যাচ্ছে, তারপরে মস্তিষ্ক থেকে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে পাকস্থলিতে এটা পৌঁছায়। পাকস্থলিতে পৌঁছানোর পরে গ্যাস্ট্রিক জুস ক্ষরিত হয়, পাকস্থলী তখন গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে দিচ্ছে। তাহলে এই যে দেখো, মস্তিষ্ক থেকে এই ভ্যাগাস স্নায়ু দিয়ে উদ্দীপনা যাচ্ছে, এখান থেকে গ্যাস্ট্রিক জুস, পাকস্থলীর প্রাচীর থেকে গ্যাস্ট্রিক জুস ক্ষরিত হবে। এই পর্যায়টা 1 ঘন্টায় স্থায়ী হয়, মানে তোমার মুখে খাবারটা যতক্ষণ থাকবে এই উদ্দীপনাটা মস্তিষ্কে যাবে, মস্তিষ্ক 1 ঘন্টা ধরে এই গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করতে থাকবে। তারপরে আসো গ্যাস্ট্রিক পর্যায়। এবার খাবারটা পাকস্থলীতে চলেই আসলো, খাদ্য পাকস্থলীতে আসলে প্রসারিত হবে, স্বাভাবিক পাকস্থলী একটু প্রসারিত হয়ে যাবে খাদ্যের উপস্থিতিতে। তারপরে কি হবে, সাবমিউকোজাল স্নায়ুজালক উদ্দীপ্ত হবে। সাবমিউকোজাল যে স্নায়ুজালকটা থাকে ওই পাকস্থলীর প্রাচীরে, সেটা উদ্দীপ্ত হয়ে যায়। সেটা উদ্দীপ্ত হয়ে যাওয়ার পরে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয়। গ্যাস্ট্রিক ওই সাবমিউকোজাল প্লেক্সাস, আমরা একটু আগে পড়ে আসছিলাম যে সাবমিউকোজাল প্লেক্সাস এটা কি করে, নিঃসরণ নিয়ন্ত্রণ করে। তাহলে এই সাবমিউকোজাল প্লেক্সাস উদ্দীপ্ত হলে গ্যাস্ট্রিক জুসটাও ক্ষরণ করতে সাহায্য করবে। তাহলে এখানে দেখো খাবারটা, এই যে হলুদ এই অংশটা, এটা খাবারটা এখানে আসলো, আসার পরে এখান থেকে গ্যাস্ট্রিন হরমোন, এই গ্যাস্ট্রিন হরমোন বের হয়, এই গ্যাস্ট্রিন হরমোনটা গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করাচ্ছে। ফাইনালি খাদ্যটা এবার পাকস্থলী থেকে, খেয়াল করো, ক্ষুদ্রান্ত্রে চলে আসলো। তাহলে এই পর্যায়টাকে আমরা কি বলছি, আন্তরিক পর্যায়, মানে খাবারটা ক্ষুদ্রান্ত্রে চলে আসলো। উদ্দীপনা ক্ষুদ্রান্ত্র থেকে এবার মস্তিষ্কে পৌঁছায় যাবে। ক্ষুদ্রান্ত্রের খাবার আসলে এই উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্ক গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করতে বাধা দেয়, ও বলবে, ও সিগন্যাল পাঠাবে যে এখন গ্যাস্ট্রিক জুস আর ক্ষরণ করার কোনো প্রয়োজন নাই, কারণ খাবারটা অলরেডি ক্ষুদ্রান্তে চলে গেছে, এখন তো গ্যাস্ট্রিক জুসের দরকার নেই, রাইট? তো দেখো এখানে যখন খাবারটা এখান থেকে এটা ক্ষুদ্রান্তের দিকে যাচ্ছিল, তখন এখান থেকে উদ্দীপনাতে গিয়ে ব্রেনে যায়, ব্রেন থেকে এই উদ্দীপনা এসে ও কি কাজ করছে, ও এই সিগন্যাল পাঠাচ্ছে যে এখন আর গ্যাস্ট্রিক জুস ক্ষরণ দরকার নেই। আচ্ছা, এবার আসো পরিপাকে। আমরা এতক্ষণ জানলাম স্নায়ুতন্ত্রের ভূমিকা, এবার আমরা জানবো হরমোনের ভূমিকা কি। গ্যাস্ট্রিন হরমোন, এই গ্যাস্ট্রিন হরমোনটা কি করে দেখো, পাকস্থলীর জি কোষ থেকে ক্ষরিত হয়, গ্যাস্ট্রিক জুস ক্ষরণে উদ্দীপ্ত করে। তাহলে এই গ্যাস্ট্রিন হরমোন আমাদের পাকস্থলীর গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করতে উদ্দীপ্ত করছে। সিক্রেটিন, সিক্রেটিন হরমোনটা কোথা থেকে ক্ষরিত হয়, আন্তরিক গ্রন্থির এস কোষ থেকে এটা ক্ষরিত হচ্ছে। এই এস কোষটা আন্তরিক গ্রন্থিতে থাকে, আরো অনেক ধরনের কোষ থাকে, তার মধ্যে এস কোষটা সিক্রেটিন ক্ষরণ করে। আচ্ছা, এখন সিক্রেটিন হরমোনটা কিভাবে কাজ করে আমরা এটা নিয়ে একটু জানবো। প্রথমত দেখো, এখানে অম্লীয় কাইম যখন ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে, ক্ষুদ্রান্ত্রের যে অম্লীয় কাইমটা থাকে, ওই খাবারটাকে আমরা কাইম বলি, তখন এটা ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করলে তখন সিক্রেটিন ক্ষরণ হচ্ছে। সিক্রেটিন ক্ষরণ হলে তারপরে এটা অগ্নাশয়ে পৌঁছায়। এখানে একটা খেয়াল করো, এই যে খাবারটা আসলো, এই সবুজ অংশটা, খাবারটা আসলো, আসার পরে এখান থেকে এই আন্তরিক গ্রন্থি থেকে, আন্তরিক গ্রন্থি কোথায় থাকে, আন্তরিক এই যে প্রাচীরে, এখান থেকে সিক্রেটিন বের হবে, ও কোথায় যাবে, অগ্নাশয়ে পৌঁছাচ্ছে। এই যে এখান থেকে এটা অগ্নাশয়ে পৌঁছায়, অগ্নাশয়ে গিয়ে সে অগ্নাশয় নালীর উপরে কাজ করে, কারণ অগ্নাশয় নালীতে কি থাকে, অগ্নাশয়ের রস থাকে। তাহলে অগ্নাশয় নালীর উপরে কাজ করে, সে অগ্নাশয় রস ক্ষরিত করে। তাহলে ওই অগ্নাশয় রসটা কি সমৃদ্ধ হয়, বাইকার্বনেট আয়ন সমৃদ্ধ, মানে তখন এই অগ্নাশয় রসটাকে সে কি করে দেয়, ক্ষারীয় করে দেয়, কারণ এই বাইকার্বনেট আয়নটা একটা ক্ষারীয় উপাদান। এবার আসো আমরা জানবো কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন এই হরমোনটা কিভাবে কাজ করে। আচ্ছা, তার আগে আমাকে জানতে হবে কোলেসিস্টোকাইনিন এটার অপর নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন। এই নামটা এমসিকিউ এর জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা কোথা থেকে ক্ষরিত হবে, ক্ষুদ্রান্ত্রের টি কোষ থেকে এটা ক্ষরিত হয়। তাহলে এটাও খুবই জেনে রাখাটা গুরুত্বপূর্ণ। তারপরে আসো এটা কিভাবে কাজ করে। যখনই ডিউডেনামে চর্বিযুক্ত খাদ্যের প্রবেশ হয়, চর্বিযুক্ত খাদ্য এখানে প্রবেশ করলো, কোলেসিস্টোকাইনিন ক্ষরণ হবে। এখান থেকে দেখো কোলেসিস্টোকাইনিন ক্ষরণ হচ্ছে। এই কোলেসিস্টোকাইনিনটা রক্তের মাধ্যমে পিত্তথলিতে পৌঁছায়। কি করবে, এটা সবসময় মাথায় রাখবা, হরমোন যেহেতু, তাহলে এটা কিসের মাধ্যমে যাবে, এটা রক্তের মাধ্যমে যাবে। রক্তের মাধ্যমে গিয়ে ও এখানে কি করছে, ও পিত্তথলিতে পৌঁছাচ্ছে।
পিত্তথলিতে যাওয়ার পরে সে কি করবে? পিত্তথলির সংকোচন ঘটাবে। পিত্তথলির সংকোচন ঘটানোর পরে পিত্তথলির সংকোচনে পিত্তরস বের হয়। আচ্ছা, তো পিত্তরসটা চলে আসার পরে আমাদের এখানে কি ঘটছে দেখো, পিত্তরসটা চলে আসলো, চলে এসে পিত্তরস এখানে চর্বির উপরে নির্দিষ্ট কাজ করে থাকে। সেটা আমরা আগের ভিডিওতে আমরা পড়ে এসেছি পিত্ত লবণ কিভাবে কাজ করে। এবার আসো তোমার সোমাটোস্ট্যাটিন। এই সোমাটোস্ট্যাটিন হরমোনটা এটা কি কাজ করে? এই হরমোনটি পাকস্থলী ও অন্ত্রের মিউকোসাতে অবস্থিত ডি কোষ থেকে ক্ষরিত হয়। এটা পাকস্থলীর থেকে ক্ষরিত হচ্ছে। এটি গ্যাস্ট্রিনের ক্ষরণ নিবারণ করে, ফলে পাকস্থলীর রসের ক্ষরণ হ্রাস পায়। এটি অগ্নাশয় রসেরও ক্ষরণ হ্রাস করে থাকে। তাহলে দেখো, ও পাকস্থলী রসের ক্ষরণ মানে ওর কাজ হচ্ছে সবকিছু কমিয়ে দেওয়া, পাকস্থলী রসের ক্ষরণ কমিয়ে দেওয়া এবং অগ্নাশয় রসের ক্ষরণও কমিয়ে দেয় এই সোমাটোস্ট্যাটিন হরমোন। তারপরে আসো এন্টেরোকাইনিন হরমোন। এটা কি কাজ করবে? ইলিয়ামের প্রাচীর থেকে এই হরমোন ক্ষরিত হয়। এর প্রভাবে ইলিয়ামের প্রাচীরে বিদ্যমান আন্তরিক গ্রন্থি থেকে মলটেজ, সুক্রেজ, ইনভার্টেজ, ল্যাকটেজ এই সকল এনজাইম নিঃসৃত হয়। তাহলে এই এনজাইমগুলো কিসের উপরে কাজ করে? শর্করার উপরে কাজ করে। তাহলে শর্করার পরিপাকের জন্য কোন হরমোনটা ভূমিকা পালন করে? এন্টেরোকাইনিন হরমোন ভূমিকা পালন করছে। এন্টেরোগ্যাস্ট্রন হরমোন এটা ক্ষুদ্রান্ত্রের প্রাচীর থেকে নিঃসৃত হয়। এই হরমোন পাকস্থলীর বিচলন ও গ্যাস্ট্রিক জুস নিঃসরণে বাধা দেয়। এটাও কি কাজ করবে? গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা সৃষ্টি করবে এবং গ্যাস্ট্রিক সংকোচন হ্রাস করার জন্য, এটা যেহেতু গ্যাস্ট্রিক মানে পাকস্থলীর সংকোচন, খেয়াল করবা গ্যাস্ট্রিক ওয়ার্ডটা সবসময় পাকস্থলীর সাথে সম্পৃক্ত। তাহলে এই যে গ্যাস্ট্রিক সংকোচন হ্রাস করার জন্য একে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইডও বলা হয়। তাহলে গ্যাস্ট্রিক সংকোচন হ্রাস করছে, এ কারণে এটাকে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বলছি আমরা। এখন এখানে একটা কথা আসতে পারে, এই ইনহিবিটরি কথাটার অর্থ কি? ইনহিবিটরি কথাটার অর্থ হচ্ছে বাধা প্রদান করা, ইংলিশে আমরা যেটাকে বুঝাই। তো এই বাধা প্রদান, যেহেতু ও গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দিচ্ছে, গ্যাস্ট্রিকের সংকোচন মানে পাকস্থলীর সংকোচনকে বাধা দিচ্ছে, তাই ওর নাম হয়ে গেছে ইনহিবিটরি পেপটাইড। আচ্ছা, এন্টেরোক্রাইনিন হরমোন এটাও ক্ষুদ্রান্ত্রের প্রাচীর থেকে ক্ষরিত হচ্ছে। এটা আন্তরিক গ্রন্থির একটা অংশ থাকে লিবারক্রুম গ্রন্থি, এটাকে উদ্দীপ্ত করে সে আন্তরিক এনজাইম ও মিউকাস ক্ষরণ করে। আন্তরিক এনজাইম পরিপাকে কাজ করে, মিউকাস পিচ্ছিল করতে সাহায্য করে। এবার আসো ডিওক্রাইনিন। ডিওক্রাইনিন কি করে? এটাও ক্ষুদ্রান্ত্রের প্রাচীর থেকে ক্ষরিত হয় ও এই হরমোন ব্রুনারের গ্রন্থিকে উদ্দীপ্ত করে আন্তরিক রসে এনজাইম ও মিউকাস ক্ষরণ করে। তাহলে এটাও কোন গ্রন্থির উপরে কাজ করছে? ব্রুনারের গ্রন্থির উপরে কাজ করছে এবং ও কি ক্ষরণ করছে? এনজাইম ও মিউকাস ক্ষরণ করছে। তাহলে খেয়াল করো, এখানে এন্টেরোক্রাইনিন ও ডিওক্রাইনিন হরমোন এই দুইটা হরমোনই আন্তরিক এনজাইম ও মিউকাস ক্ষরণ করতে কাজ করে থাকে। এবার আসো আমরা এই জিনিসগুলো তো জানলাম, এবার আমরা বৃহদান্ত্রকে নিয়ে একটু শিখে আসি। তো প্রথমত ক্ষুদ্রান্ত্র থেকে অপাচ্য খাদ্য বৃহদান্ত্রে প্রবেশ করে। মানে ক্ষুদ্রান্ত্রে যে খাবারগুলো শোষিত হয় না, যে খাবারগুলো পরিপাক হয় না, কিছুই হয় না, সেই খাবারগুলো, বাকি যে খাবারগুলো পড়ে থাকে ক্ষুদ্রান্ত্রে, সেটা বৃহদান্ত্রে চলে আসে। তাহলে এখন আসো বৃহদান্ত্রের গঠনে আমরা কয়টা অংশ পাবো? 3টা অংশ পাবো, সিকাম, কোলন ও রেকটাম, বা বাংলায় মলাশয় বলি আমরা এটাকে। তো এখন আমরা আসলে সিকাম, কোলন, রেকটাম আগে এই 3টা অংশ নিয়ে জেনে নিই। তাহলে সিকাম হচ্ছে এই যে একদম ডান পাশে যেটা থাকে। খেয়াল করো, আমাদের এই যে বৃহদান্ত্র, এটা অনেক, এটাকে কেন বৃহদান্ত্র বলা হচ্ছে? কারণ এটা আকারে অনেক বৃহৎ। এটা তোমার দেহের ডান পাশের একদম নিচ থেকে শুরু করে উপরে উঠছে, তারপরে মাঝখান দিয়ে গিয়ে এটা আবার নিচে নেমে বাঁক নিয়ে এখানে মলাশয় পর্যন্ত আসছে, অনেক বড়। তো এখানে এই সিকামটা হচ্ছে এই পাশের একদম চওড়া অংশটাকে বলা হয় সিকাম। আর সিকামের পর থেকে এতটুকু, এখান থেকে এই যে এইটুকু পর্যন্ত, এই পুরোটাকে বলা হয় কোলন। আর এই অংশটা যেখানে মল এসে জমা হয় সেটাকে বলা হয় রেকটাম বা মলাশয়। এখন আসো যে এই কোলনের আবার 4টি অংশ। কোলন অংশটা কিন্তু অনেক বড়, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। তাহলে এই কোলনের 4টা অংশ কি কি দেখো? ঊর্ধ্বগামী কোলন, এই যে যেটা উপরে উঠছে সেটাকে বলা হচ্ছে ঊর্ধ্বগামী কোলন। অনুগামী, যেটা পার্শ্ব দিকে মানে মাঝখান দিয়ে এভাবে যাচ্ছে, এটাকে বলি আমরা অনুগামী কোলন। তারপরে নিম্নগামী কোলন, যেটা নিচের দিকে নামছে, এটাকে নিম্নগামী কোলন বলছি। আর এখানে এসে যেটা বাঁক নিচ্ছে সেটাকে বলছি আমরা সিগময়েড কোলন। এবার আসো বৃহদান্ত্রের কাজ কি? বৃহদান্ত্রের কাজের মধ্যে আমাদের জানতে হবে ব্যাকটেরিয়ার ক্রিয়া। এখানে কিছু ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়া কি কাজ করে?
ব্যাকটেরিয়া সেলুলোজকে গাজন প্রক্রিয়ায় ক্ষুদ্র কণায় পরিণত করে দিবে। তাহলে এটা ধরে নাও এটা হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজটা কি করবে, ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে ব্যাকটেরিয়াটা এই সেলুলোজকে ভেঙে এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করবে। এই সেলুলোজকে কিন্তু ভাঙার জন্য বা এটাকে পরিপাকের জন্য আমাদের দেহে কোনো এনজাইম থাকে না, তাই ব্যাকটেরিয়া একটা গাজন প্রক্রিয়ায় একে ক্ষুদ্র কণায় পরিণত করে ফেলে এবং পরিশেষে এটা মলের মাধ্যমে বের হয়ে যায়। তারপরে এখানে শোষণ হয়, কিসের শোষণ হয়, পানির শোষণ হয়। পানির প্রায় 70 থেকে 80% অভিস্রবণ প্রক্রিয়ায় শোষণ করে নেয়। তো এখানে দেখো এটা হচ্ছে পানিটা অধিকাংশ পুরো সম্পূর্ণ অংশ জুড়ে এখানে ও পানিটাকে শোষণ করে নিতে পারে। তারপরে আসো ক্ষরণ। বৃহদান্ত্রের মিউকোসায় অবস্থিত গবলেট কোষ মিউকাস ক্ষরণ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একবার মেডিকেলের পরীক্ষাতেও এসেছিল, মেডিকেল ভর্তি পরীক্ষায়। তাহলে এই গবলেট কোষ মিউকাস ক্ষরণ করে যেন ওই পিচ্ছিল হয়ে যায়। আর মল উৎপাদন, ওর ভিতরে বাকি যে অংশ যেটা শোষণ হয়ই না কোনোভাবে, এটা আর দেহের জন্য কোনো প্রয়োজনই নেই, বাকি সেই অংশটা মল হিসেবে তৈরি হয়ে এটা মলাশয়ে এসে জমা হয়। তাহলে কত গ্রাম তৈরি করে, 135 গ্রাম দৈনিক মল তৈরি করে এই বৃহদান্ত্র। এখন আমাদেরকে জানতে হবে যেটা, সেটা হচ্ছে এই মলত্যাগ। তো এই মলত্যাগটা, এটাকে ইংলিশে আমরা যেটাকে বলছি ডিফিকেশন, এই মলত্যাগটা কিভাবে হয়, কেন হচ্ছে, সেটা আমাদের জানতে হবে। তোমাদের বইয়ে এটা ডিটেলস নাই, আমি এটাকে একটু গুছিয়ে সাজিয়েছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমত দেখে নাও, এখানে যে প্রক্রিয়ায় খাদ্যের অপাচ্য অংশ মল রূপে দেহের বাইরে নির্গত হয় তাকে মলত্যাগ বলে। মানে অপাচ্য অংশ যেটা পরিপাক হয় নাই, সেই অংশটা মল রূপে দেহের বাইরে যদি নির্গত হয় তাকে মলত্যাগ বলে। তাহলে এই মলটা মূলত কে তৈরি করে, রাফেজ উপাদানটা তৈরি করে। আমরা খাদ্য উপাদানে পড়ে এসেছি এই চ্যাপ্টারের শুরুতে যে রাফেজ উপাদান কোথায় থাকে, এই উপাদানটা শাকসবজি, তার ফলমূল, এইসব জায়গায় রাফেজ উপাদানটা বেশি থাকে। তাহলে এই রাফেজ উপাদানটাই মূলত আমাদের মল তৈরি করে। তুমি যত রাফেজ যুক্ত খাবার খাবা তত বেশি তোমার মল তৈরি হবে। এখনও সেই প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়, মলত্যাগ প্রক্রিয়া। প্রথমত মল রেকটামে প্রবেশ করে, রেকটামে প্রবেশ করলো মানে মলাশয়ে প্রবেশ করলো। তারপরে রেকটামের প্রসারণ হবে স্বাভাবিকভাবে। তোমার যখন রেকটামে প্রবেশ করবে, রেকটামের জায়গার ভিতরে মলটা এসে জমা হচ্ছে, তাহলে রেকটামের প্রাচীরটা একটু প্রসারিত হয়ে যাবে। রেকটামের প্রাচীর প্রসারিত হলে ওইখানে মায়েন্টেরিক, ওই প্রাচীরে কি আছে, আমরা তো বলছি সব পরিপাকতন্ত্রের সকল প্রাচীরে আমাদের মায়েন্টেরিক স্নায়ুজালক ও মেইসনার স্নায়ুজালক থাকে। তাহলে মায়েন্টেরিক স্নায়ুজালক উদ্দীপ্ত হয়। তারপরে সেখান থেকে যখন মায়েন্টেরিক স্নায়ুজালক উদ্দীপ্ত হচ্ছে, সেখানে পেরিস্টালসিস শুরু হয়। পেরিস্টালসিস শুরু হলে এই পেরিস্টালসিস কি, পেরিস্টালসিস বলতে বোঝানো হচ্ছে কি, সংকোচন প্রসারণ শুরু হয়ে যায়। কারণ এই মায়েন্টেরিক স্নায়ুজালকটা সংকোচন প্রসারণ ঘটানোতে ভূমিকা পালন করে। তো মলকে তখন এই পেরিস্টালসিস যখন হয়, এটা মলকে পায়ুপথে ঠেলে দেয় এবং পায়ুপথের স্ফিংটার থাকে, মানে এটা একটা ভালভের মতো থাকে, যেটা কিনা কি কাজ করতে পারে, এটা মলত্যাগ কি হবে, মল কি বাইরে বের হবে না বাইরে বের হবে না, সেই জিনিসটা কিন্তু এই স্ফিংটারটা নির্ধারণ করে দেয়। তাহলে স্ফিংটার যদি সংকুচিত থাকে তাহলে ওই রাস্তাটা বন্ধ থাকবে, তাহলে মল বাইরে আসতে পারবে না। আর যদি এই স্ফিংটারটা খুলে যায় তাহলে এই মলটা বাইরে আসবে। তাহলে স্ফিংটার প্রসারিত হয়ে যাচ্ছে, হ্যাঁ, কারণ ওইখানে মলটা ওকে পুশ করতেছে, ঠেলে দিচ্ছে, তাহলে স্ফিংটারটা প্রসারিত হয়ে যাচ্ছে। ফাইনালি স্ফিংটার প্রসারিত হয়ে গেলে ওইখান থেকে মলত্যাগ সম্পন্ন হয়, মানে মলটা বের হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে তুমি যদি খেয়াল করো তাহলে তোমার জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে। দেখো মলটা রেকটামে আসছে, এসে রেকটামটা দেখো এখানে প্রসারিত হয়ে যাচ্ছে। রেকটামটা দেখো, মল জমা হলো, রেকটাম প্রসারিত হলো, দেখছো। এখন পেরিস্টালসিস সম্পন্ন হবে, উদ্দীপিত হয়ে পেরিস্টালসিস আরো সংকোচন প্রসারণের কারণে মল আরো এসে জমা হতে থাকে এবং একটা পর্যায়ে এখানে দেখো অ্যানাল স্ফিংটার, মানে এই পায়ুপথের স্ফিংটারটা খুলে গেছে, কারণ অনেক বেশি চাপ চলে আসছে, স্ফিংটার খুলে গেছে এবং মলত্যাগ সম্পন্ন হচ্ছে, মলটা বাইরে বের হয়ে যাচ্ছে। আবার এই স্ফিংটারটা একটা টাইমে বন্ধ হয়ে যায়, আবার মল আসে, আবার এই যে দেখো স্ফিংটার বন্ধ হয়ে গেল, আবার মল আসবে, আবার এই যে এভাবে করে এই প্রক্রিয়া আসবে এবং মলত্যাগ সম্পন্ন হবে। এখন আমরা কিন্তু চাইলে এই মলত্যাগটা আটকিয়ে রাখতে পারি, যেমন কারণ কিভাবে এই স্ফিংটারটাকে আমরা আমাদের ব্রেইনের নিউরন থেকে একটা উদ্দীপনা কিন্তু এই স্ফিংটারে যায়, তাহলে আমরা যদি আমাদের ব্রেইন থেকে উদ্দীপনা পাঠাই যে এই স্ফিংটারটাকে সংকুচিত করে রাখতে, তাহলে কিন্তু আমরা মলত্যাগটাকে আটকিয়ে রাখতে পারি। আচ্ছা, এবার আমরা জানি কিছু রোগ নিয়ে। প্রথমত আমাদের স্থূলতা নিয়ে আমরা জানবো। স্থূলতা বলতে আমরা কি বুঝি?
আদর্শ দৈহিক ওজনের 20% বা তারও বেশি পরিমাণ মেদ দেহে সঞ্চিত হলে তাকে স্থূলতা বলে। তার মানে এই ওজনের বেশি, মানে একটা মানুষের ওজনের 20% যদি তার থেকে বেশি পরিমাণে যদি কোনো মেদ বা চর্বি যদি তার দেহে সঞ্চিত হয়, তখন আমরা সেই মানুষটাকে বলবো স্থূলতা। মনে করো এটা একটা মানুষ, কিন্তু তার এই অবস্থা, এটা নর্মাল অবস্থা, কিন্তু তার দেহে যদি এখন অনেক বেশি চর্বি জমে যায়, তখন এই অবস্থাটা হয়ে গেলে আমরা বলি স্থূলতা হয়েছে। তাহলে স্থূলতা মাপতে আমরা কি ব্যবহার করব? যেমন তুমি যদি একটা দৈর্ঘ্য মাপতে চাও, তুমি মিটার ব্যবহার করবা, মিটার একক ব্যবহার করবা। তুমি বলবা যে হ্যাঁ এইটা 5 মিটার, এটা 5 মিটার লম্বা। তারপরে তুমি যদি একটা গভীরতা, পুকুরের গভীরতা মাপতে চাও, তখনও তুমি বলবা হ্যাঁ এটা এত ফিট গভীর, এই পুকুরের গভীরতা এত ফিট। তো সবকিছু আমরা একটা সূচক ব্যবহার করে থাকি। তাহলে স্থূলতাটা কি, কোন লেভেলে আসো তুমি কি খারাপ, ভালো, না কি কম আসো, তোমার আন্ডারওয়েটে আসো, সেটা এই বিএমআই বা বডি ম্যাস ইন্ডেক্স দিয়ে আমরা বের করতে পারি। তাহলে চলো এবার জেনে নেই বডি ম্যাস ইন্ডেক্স বলতে আমরা আসলে কি বুঝি। এটা একটা সূচক। তাহলে এটার সূত্রটা কি? বডি ম্যাস ইন্ডেক্স বের করার দেহের ওজন এটাকে কিলোগ্রামে প্রকাশ করতে হবে এবং ব্যক্তির উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, দেহের ওজন ডিভাইডেড বাই ব্যক্তির উচ্চতা স্কোয়ার। এখানে খেয়াল করবা ব্যক্তির উচ্চতাটাকে আমাকে অবশ্যই মিটার এককে প্রকাশ করতে হবে, আর নয়তো কিন্তু এটা হবে না। তার মানে কিলোগ্রাম ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। তাহলে চলো এখন আমরা একটা অঙ্ক করে ফেলে। একজন ব্যক্তির ওজন 60 কেজি ও তার উচ্চতা 1.5 মিটার। তাহলে এখানে আমরা কি দেখতে পাবো? বিএমআই ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 1.5 স্কোয়ার। যদি আমরা এই মানটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, তাহলে আমরা কি পাবো? এখানে 26.67 কেজি পার মিটার স্কোয়ার। এই মানটা কিন্তু আমরা এখান থেকে পাবো। আচ্ছা, কিন্তু এই মানটা দিয়ে আমরা কিভাবে বুঝবো যে সে কি স্বাভাবিক আছে, নাকি সে কি আন্ডারওয়েট, না স্থূলতা, না কিরকম? সেটার জন্য একটা চার্ট আমরা ব্যবহার করি। এই চার্টের মানগুলো দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো সে কোন লেভেলে আছে। সো কোনো একটা ব্যক্তির যদি তার বিএমআই 18.5-এর নিচে হয়, তাহলে আমরা বলি যে তার শরীরের ওজন কম, সে আন্ডারওয়েট। যদি তার 18.5 থেকে 24.99 হয়, এই রেঞ্জের মধ্যে যদি তার বিএমআই থাকে, তাহলে আমরা সেটাকে বলি স্বাভাবিক ওজন। তারপরে 25 থেকে যদি 29.99 পর্যন্ত এই রেঞ্জে থাকে, তখন আমরা সেটাকে বলি অতিরিক্ত ওজন, মানে তার ওজনটা তখন অনেক বেশি হয়ে গেছে। যদি 30 থেকে 34.99 পর্যন্ত থাকে, তাহলে আমরা বলি প্রথম শ্রেণীর স্থূলতা। এখন চলে আসছো, তুমি কিন্তু স্থূলতা লেভেলে চলে আসছো, মানে ফার্স্ট ডিগ্রি অফ অবেসিটি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটু আগে যে বিএমআইটা বের করলাম, ওখানে কি ছিল? 26.67। তো ধরে নাও ওই ব্যক্তিটা 26.67 যদি তার বিএমআই হয়, তাহলে আমরা তাকে কোন রেঞ্জে ফেলাবো? সে অতিরিক্ত ওজন, মানে সে এখন স্থূলতায় যায় নাই, তার ওজনটাই অতিরিক্ত আছে। সে যদি আরেকটু কন্ট্রোল করে, তাহলে সে স্বাভাবিক ওজনে চলে আসবে। এবং তারপরে দেখো 35 থেকে যদি 39.99 হয়, তাহলে সেটাকে আমরা বলি দ্বিতীয় শ্রেণীর স্থূলতা, মানে সেখানে ওর স্থূলতাটা আরেকটু খারাপ, দ্বিতীয় লেভেলে চলে গেছে। আর যদি তার বিএমআই লেভেল 40-এর সমান বা 40 থেকে বেশি হয়, তখন আমরা সেটাকে বলি তৃতীয় শ্রেণীর ঝুঁকিপূর্ণ স্থূলতা, মানে তার জীবনটা ঝুঁকিতে আছে। সে এই অবস্থাটা তার জন্য, তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, সে যে কোনো সময় মারাও যেতে পারে। তাহলে এটা খুব খারাপ অবস্থা বুঝায়। আশা করি তোমরা এই চার্ট দেখে পুরো বিএমআইটা তোমাদের আগে বের করবা, বের করে তোমরা কিন্তু নিজেরা কোন লেভেলে আছো সেটাও বের করে নিতে পারবা। তোমাদের পরিবারে সকলের কে কোন অবস্থায় আছে সেটাও বের করে নিতে পারবা, এবং সেই অনুযায়ী প্রতিরোধ বা প্রতিকার করবা। এবার আসো, স্থূলতার কারণ কি হতে পারে, কেন স্থূলতা হয়? প্রথমত একটা কারণ হতে পারে জিনগত। যেমন বাবা মায়ের যারা স্থূলতায় ভুগে, তাদের সন্তান 80% ক্ষেত্রে স্থূলতায় ভোগে। যেসব বাবা মা দেখবা তাদের স্থূলতা, হ্যাঁ, স্থূলতার সমস্যা, তাদের সন্তানরাও 80% ক্ষেত্রেই স্থূলতায় থাকে। না, এটা জিনগতভাবে এটা পরিবাহিত হতে পারে। তারপরে যেমন পারিবারিক জীবনযাত্রা, যেমন তুমি যদি সারাক্ষণ চর্বিযুক্ত খাবার, কোক, এসব উপাদান যদি তুমি খাও, বার্গার, পিৎজা, কোক এসব যদি খাও, তাহলেও কিন্তু তোমার স্থূলতা হতে পারে। আবার আবেগ, যেমন বিষণ্ণতা, আশাহীনতা, এগুলো কিন্তু স্থূলতার কারণ হতে পারে। তুমি মন খারাপ করে বসে আছো, তখন তোমার বডিতে কিছু হরমোনাল চেঞ্জ আসে, তোমার হরমোনের কিছু পরিবর্তন হয়, যার কারণে তোমার দেহে মেদ জমা হতে পারে। তারপর যেমন কর্মক্ষেত্র, এটা কিভাবে হতে পারে? যেমন তুমি যদি
ইঞ্জিনিয়ার হও, তুমি যদি একটা শ্রমিক, যারা শ্রমিক হয় তাদের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, তারা অনেক কাজ করে, তারা দৌড়াদৌড়ি করতে থাকে, এই কারণে তাদের কিন্তু স্থূলতার কারণটা হয় না। কিন্তু যারা ডাক্তার বা যারা আমলা, অফিসে বসে কাজ করে, ব্যাংকার, তারা সবসময় একটা চেয়ারে বসে কাজ করে, এই কারণে তাদের ক্ষেত্রে এই স্থূলতাটা কিন্তু বেশি দেখা দিতে পারে। এরপর আসে গর্ভাবস্থায়, যেমন নারীদের, ওরা যখন গর্ভাবস্থা বাচ্চা ধারণ করে তখন তাদের কিন্তু ওজনটা কিছুটা হলেও বৃদ্ধি পায়। এবং নিদ্রাহীনতা ও অসুখ, মানে নিদ্রাহীনতা, তোমার ঘুম হয় না, এই ঘুম কম হলেও কিন্তু তোমার এই স্থূলতা হতে পারে। বা হাইপোথাইরয়েডিজম, এই রোগটা যদি হয় তখনও আমাদের ওজন, তুমি অল্প খাবা কিন্তু তাতেও দেখা যাবে যে তোমার ওজন অনেক বেশি বেড়ে যাচ্ছে। এখন আসো যে আমরা কি করলে আমাদের স্থূলতা হবে না, মানে স্থূলতাটাকে আমরা প্রতিরোধ করব কিভাবে, আমাদের কি কি করতে হবে। আমাদের স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ করতে হবে, যেমন পুষ্টি সমৃদ্ধ ফল ও সবজি খাওয়া, এই সবজি ফল এগুলো আমাদের খেতে হবে, এই চর্বি জাতীয় বার্গার পিৎজা না খেয়ে। নিয়মিত ব্যায়াম, 2 ঘন্টা হাঁটার অভ্যাস করতে হবে, মানে ডেইলি যদি তুমি সকালবেলা হাঁটার অভ্যাস করো তাহলে কিন্তু তোমার এই স্থূলতাটা আসতে পারবে না। তারপরে দেহের ওজন পর্যবেক্ষণ করা, তুমি যে কোনো সময় মার্কেটে গেলা, গিয়ে ওখান থেকে দেহের ওজনটা একটা মেশিনে মেপে ফেললা, দেখলা যে তোমার ওজন কি কখনো হুট করে বেড়ে যাচ্ছে, এক সপ্তাহে কি 10 কেজি বেড়ে গেল হঠাৎ করে। তো এই জিনিসটা পর্যবেক্ষণ তোমাকে সবসময় করতে হবে, তাহলে ওই অনুযায়ী কিন্তু তুমি তোমার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে। এবং লোভনীয় খাবার পরিহার, যেমন এই যে কোক, বার্গার, এই জিনিসগুলো আমাদেরকে পরিহার করতে হবে যেন, তাহলেই আমরা স্থূলতাকে প্রতিরোধ করতে পারবো। এবং চিকিৎসা, যদি স্থূলতা হয়ে যায় তখন আমাদের এই ওষুধগুলো নিতে হবে, অর্লিস্টেট ও লরক্যাসিডিন, এই ওষুধগুলো ব্যবহৃত হয়ে থাকে স্থূলতা প্রতিরোধ করতে। এখন আমরা জানবো পরিপাকতন্ত্র সম্পর্কিত আরো কিছু রোগ, যেটা তোমাদের বইয়ের বাইরে, কিন্তু আমার মনে হচ্ছে এটা তোমাদের জানা উচিত। তাহলে চলো একটু জেনে নেই, একটু আইডিয়া নিয়ে নেই। আমরা সবাই জানি খুব কমন একটা রোগ, সেটা হলো ডায়রিয়া। তাহলে ডায়রিয়াটা আসলে কি? বৃহদান্ত্রের ভেতর দিয়ে মলের ক্রমাগত পরিবহনকে ডায়রিয়া বলে। মানে বৃহদান্ত্রের ভিতরে তো মলটা তৈরি হয়, সেটার ভিতর দিয়ে যদি মলের ক্রমাগত, মানে মল যদি বারবার বেরিয়ে হতে থাকে বৃহদান্ত্র দিয়ে, তোমার মলাশয়ে আসে, দেন পায়ু দিয়ে বের হয়ে যাচ্ছে, পায়ু ছিদ্র দিয়ে, তখন এই অবস্থাটাকে আমরা বলছি ডায়রিয়া। এটা কারণ কি হতে পারে, কেন ডায়রিয়া হবে? প্রথমত ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণে, কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যদি বৃহদান্ত্রে আক্রমণ করে বা অন্য কোথাও আক্রমণ করে, সেখান থেকে আমার ডায়রিয়া হতে পারে। স্নায়বিক দুর্বল অবস্থা, মানে তোমার স্নায়বিকভাবে বা তুমি নার্ভাস, তোমার খুব খারাপ যাচ্ছে, হ্যাঁ, তোমার মাথা ঘুরছে, এইরকম দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা থেকেও কিন্তু তোমার ডায়রিয়া হতে পারে। আবার অ্যালার্জিজনিত কোনো খাবার, যাদের অনেকের অনেক কিছুতে অ্যালার্জি থাকে, এরকম অ্যালার্জিজনিত খাবারের থেকেও কিন্তু আমাদের কি হতে পারে, ডায়রিয়া হতে পারে। এবার আসো ভমিটিং। ভমিটিংয়ে কি হয় দেখো, যে প্রক্রিয়ায় পৌষ্টিক নালী ঊর্ধ্বাংশ তার খাদ্য উপাদান বাইরে নির্গমন করে, সেটাকে আমরা কি বলি, বমন বলি। মানে পৌষ্টিক নালীর ঊর্ধ্বাংশ তার খাদ্য উপাদান বাইরে নির্গমন করে দেয়, তার উপরের দিকে। ঊর্ধ্বাংশ বলতে আমরা কি বুঝি, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বাংশ, এই যে এইটুকু পাকস্থলী থেকে এই অন্ননালী, এইটুকু, এই জিনিসটা হচ্ছে ঊর্ধ্বাংশ। তাহলে এখানে যদি তোমার এইখানের যে খাদ্য উপাদানগুলো এখানে জমা আছে, পাকস্থলী বা এই যে অন্ননালী, এখান থেকে খাদ্যের অংশগুলো যদি বাইরে বের হয়ে যায়, তখন আমরা সেটাকে বমন বলছি বা ভমিটিং। কারণ কি, দেখো, ঊর্ধ্ব পৌষ্টিক নালীর অতিরিক্ত উদ্দীপনা, এখানে যদি অতিরিক্ত উদ্দীপনা হয়, মানে এটা কেন হতে পারে, তুমি একটা জার্নি করছো, একটা জায়গায় যাচ্ছ, অনেক লম্বা জার্নি, তোমার অনেক খারাপ লাগতেছে, স্ট্রেসড হয়ে গেছো, তখন এখানে এত উদ্দীপনা আসে যে এটা থেকে উল্টাভাবে সংকোচন হয়। নর্মালি নিচের দিকে সংকোচন হয় খাবারটাকে নিচে পাঠানোর জন্য, তখন উল্টা সংকোচন হয় তখন কি হয়, খাবারটা এই নিচের থেকে উপরের দিকে চলে এসে মুখ দিয়ে বের হয়ে যায় এবং বমন সম্পন্ন হয়। তারপর আসো, এটা কেন হতে পারে, বিভিন্ন ঔষধের কারণে। আমরা অনেক সময় অনেক উল্টাপাল্টা ওষুধ নিয়ে ফেলি, তখন এটার রিয়াকশন করে গিয়ে এখান থেকে সংকোচন ঘটিয়ে বমন করাতে পারে। আরেকটা হলো উদ্ভট গন্ধের থেকে মস্তিষ্কের বমন কেন্দ্র উদ্দীপ্ত হলে। আমাদের মস্তিষ্কের যে মেডুলাতে এই যে লাল অংশটা দেখছো, এটা হচ্ছে মেডুলাতে একটা কেন্দ্র থাকে, বমন কেন্দ্র, যে কিনা যদি উদ্দীপ্ত হয়, কখন উদ্দীপ্ত হবে, মনে করো তুমি একটা ডাস্টবিনের পাশ দিয়ে যাচ্ছ, অনেক বাজে গন্ধ, এটা তোমার এই গন্ধের উদ্দীপনাটা মস্তিষ্কে গেল, মস্তিষ্কে গিয়ে এটা কি করলো, বমন কেন্দ্রকে, মেডুলার বমন কেন্দ্রকে উদ্দীপ্ত করে দিল। তখন বমন কেন্দ্র বিভিন্ন নিউরনের মাধ্যমে একটা মেকানিজম ঘটিয়ে
ও বমন সম্পন্ন করে। তাহলে এভাবেও কিন্তু আমাদের বমন হতে পারে। সো এই যে আমাদের পরিপাক শোষণে আমরা যা পড়েছি, আমরা এখানে অনেক কিছু আমি এক্সট্রা তোমাদেরকে পড়িয়েছি, তোমরা সেটা পড়বা। হরমোনের ভূমিকা, এখানে রোগ, তারপর অনেক কিছু যেটা বইয়ের ডিটেলসে নাই, আমি সব কিছু ডিটেলসে দিয়ে দিয়েছি। সো আশা করি তোমরা এনজয় করবা ক্লাসগুলো এবং ওই অনুযায়ী নোট করে তোমরা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে ফেলবা বায়োলজিতে, এবং ইউ উইল এনজয় অ্যান্ড লাভ বায়োলজি। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। হ্যালো এন্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে এসএসসি সাজেশন সিরিজ প্রাণীবিজ্ঞানের পরিপাক ও শোষণ অধ্যায় নিয়ে চলে এসেছি আমি তোমাদের শুভ্র ভাইয়া। এই অধ্যায়ে আমরা এই পরিপাক এবং শোষণ থেকে কি কি প্রশ্ন এই পর্যন্ত এসেছে এবং কি কি জিনিস আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তা নিয়ে আমরা কথা বলবো। এবং তোমরা দেখতে পাচ্ছ এই পর্যন্ত পরিপাক এবং শোষণ থেকে এই বিষয়গুলো এসেছে এবং কতবার করে এসেছে। পরিপাক এবং শোষণ অধ্যায়টি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর বোর্ডে প্রশ্ন আসবে এবং প্রত্যেক বছরই কিন্তু মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন আসে। তোমরা দেখতে পেয়েছো যে পাকস্থলীতে পরিপাক টপিকটি সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে এখানে। আমরা জানি অন্ননালীর পরে পাকস্থলী, এবং এই পাকস্থলীতে আমাদের খাবারের অনেক পরিপাক সংঘটিত হয়। তবে মনে রাখতে হবে এখানে কিন্তু শর্করা জাতীয় খাবারের কিন্তু কোনো পরিপাক হয় না, অর্থাৎ আমিষ এবং স্নেহ জাতীয় খাবারের পরিপাক হয়। সুতরাং এখানে তোমরা এই পরিপাকগুলো বিক্রিয়া সহ শিখবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্রিয়ার কথা কিন্তু ভোলা যাবে না। এরপর বেশি গুরুত্ব পাচ্ছে যকৃৎ, যাকে বলা হয় লিভার। আমরা অনেকে কিন্তু এটাকে কলিজা নামেও ডাকি। তো যে নামই ডাকি না কেন, এই যকৃৎ বা লিভার কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ একে বলা হয় জৈব রসায়নাগার। অনেক বেশি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় এখানে। এবং এই যকৃৎ থেকে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু একটি প্রশ্ন এসেছে। প্রশ্ন এরকম ছিল, যকৃতের কোন খণ্ডে পিত্তথলি সংযুক্ত থাকে? এবং উত্তরটা কি বলতো? উত্তরটা হচ্ছে যকৃতের ডান খণ্ডে। পাশাপাশি যকৃতের সঞ্চয় ভূমিকা, যকৃতের বিপাকীয় ভূমিকা কিন্তু সৃজনশীলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে। যকৃতের পরে বেশি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ক্ষুদ্রান্ত্রের পরিপাক। ক্ষুদ্রান্ত এমন একটা জায়গা যেখান থেকে পিত্তরস আসে, যেখান থেকে অগ্নাশয়ের রস আসে এবং নিজস্ব ক্ষরণও কিন্তু আছে। তার মানে শর্করা, আমিষ এবং স্নেহ 3 ধরনের খাবারের পরিপাক হবে এবং এই পরিপাকের বিক্রিয়াগুলোকে আমরা একসাথে লিখে লিখে আলাদা করে পড়বো। অর্থাৎ শর্করার বিক্রিয়াগুলোকে আলাদা করে ফেলবো, আমিষের বিক্রিয়াগুলোকে আলাদা করে ফেলবো এবং স্নেহ জাতীয় বিক্রিয়াগুলোকে আমরা আলাদা করে ফেলবো। এরপর আমাদেরকে পড়তে হবে অগ্নাশয়, কারণ অগ্নাশয় একাধারে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয়ই হিসেবে কাজ করে। আমাদের সবশেষে বেশি গুরুত্ব দিতে হবে স্থূলতাকে। স্থূলতা বলতে তো তোমরা জানোই, যেটাকে আমরা বলে থাকি মোটাত্ব। তো এই স্থূলতাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর সংজ্ঞা রয়েছে, এই সংজ্ঞাগুলো আমাদের শিখতে হবে। স্থূলতার কারণ, স্থূলতার প্রতিকার এবং স্থূলতার চিকিৎসাগুলো আমাদের সৃজনশীল পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এই চ্যাপ্টারে 5টা গুরুত্বপূর্ণ পরিপাক গ্রন্থি পাচ্ছ। এই 5টা গুরুত্বপূর্ণ পরিপাক গ্রন্থিকে তোমরা গঠন এবং অবস্থান এমসিকিউ এর জন্য, পাশাপাশি সৃজনশীলের ক এবং খ এর জন্য ভালো করে পড়ে ফেলবে। আশা করছি এগুলো পড়লে তোমাদের মোটামুটি সকল সৃজনশীল এবং এমসিকিউ এর জন্য একটা ভালো সাপোর্ট তোমাদের হবে। তোমরা এইভাবেই পড়তে থাকো, যারা অলরেডি পড়ে ফেলেছো তারা এইভাবেই প্রিপারেশন নাও এবং তোমরা এগিয়ে যাও। আমরাও অপেক্ষা করছি তোমাদের সেই অসাধারণ সাফল্যগুলো দেখার জন্য।